সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। ঈদের আগে আমরা একটি পর্বে বলেছিলাম 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক এবং 5টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের হাতে যেন কিছু অর্থ ঈদ করার জন্য দেওয়া হয়। আমরা জানি না সেটা হয়েছে কিনা, হলে ভালো হতো, কারণ এই অর্থ সরকারের নয়, ব্যাংকেরও নয়, আমানতকারীদের নিজস্ব অর্থ। তবে এই উদ্যোগ কেবল সাময়িক স্বস্তি দিতে পারে, দীর্ঘমেয়াদী সমাধান নয়। প্রকৃত প্রশ্ন হলো, সংকটে পড়া ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের পুরো অর্থ কিভাবে ফেরত পেতে পারেন? সরকার, বাংলাদেশ ব্যাংক সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সামনে এখন বড় চ্যালেঞ্জ আসলে এটি। এর সন্তোষজনক সমাধান না হলে ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থাহীনতা একেবারেই কমে যাবে। বিশেষ করে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই খারাপ। মানুষ লিজিং কোম্পানিতে টাকা রাখতে এখন ভয় পায়। তেমনি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর ব্যাপারেও মানুষের মধ্যে নানা ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। বর্তমানে সংকটে থাকা ইসলামী ধারার কয়েকটি ব্যাংকের মধ্যে রয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আর বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা 5টি নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বা আর্থিক প্রতিষ্ঠান হলো ফার্স্ট ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। বছরের পর বছর এসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে গেছে কিছু প্রভাবশালী ব্যক্তি, গোষ্ঠী এবং ব্যবসায়ী। সেই ঋণের বড় অংশ এখন খেলাপি, আর তাদের বিরুদ্ধে রয়েছে অর্থ পাচার, জালিয়াতি এবং অনিয়মের নানা অভিযোগ। আমানতকারীদের অর্থ ফেরতের সবচেয়ে কার্যকর পথ কি, তা নিয়ে নানা মহল নানা কথাবার্তা বলছে। তবে একটি কথা সকলেই বলবেন যে বড় ঋণখেলাপি যারা আছেন তাদের সম্পদ দ্রুত বাজেয়াপ্ত করে বিক্রি করে দেওয়াই হলো সমাধান। কিন্তু বাস্তবতা হলো এটি করা খুব কঠিন। অর্থ ঋণ আদালতে মামলার নিষ্পত্তি হতে বছরের পর বছর লেগে যায়, ফলে ব্যাংকের অর্থ আটকে থাকে আর আমানতকারীরা নিজেদের সঞ্চয় ফেরত না পাওয়ার জন্য অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়। এ কারণে বড় বড় ঋণখেলাপি এবং ব্যাংক জালিয়াতি সংক্রান্ত মামলাগুলোর জন্য ফাস্ট ট্র্যাক আদালত বা দ্রুত বিচার হয় এমন আদালতের কথা বলা হচ্ছে এবং সেটি গঠন করা জরুরি। নির্দিষ্ট বিচারক নিয়োগ এবং সময় সীমাবদ্ধ বিচার প্রক্রিয়া ছাড়া দ্রুত আসলে এসব অর্থ উদ্ধার করা সম্ভব নয়। প্রচলিত বিচার ব্যবস্থা আছে বা আদালত ব্যবস্থা যেটি আছে সেগুলো হাজার হাজার মামলার ভিড়ে এমনিই জর্জরিত এবং পর্যদস্ত অবস্থায় আছে। ফলে এই সংকটটার দ্রুত সমাধান করতে গেলে বিকল্প কিছু চিন্তা করতেই হবে। আমরা দেখি এস আলমের সাম্রাজ্য, অর্থ উদ্ধারের প্রশ্ন। সংকটে থাকা 5টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি 4টির নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী এস আলমের হাতে, এস আলম গ্রুপের হাতে। শুধু এই 4টি ব্যাংক নয়, দেশের বৃহত্তম যে ইসলামী ব্যাংকটি আছে সেটি থেকেও বিপুল পরিমাণ অর্থ তিনি বের করে নিয়েছেন বলে অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলাও চলমান আছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এস আলম গ্রুপ নামে বেনামে প্রায় 2 লাখ কোটি টাকা ঋণের মাধ্যমে ব্যাংক খাত থেকে সরিয়ে নিয়েছে। প্রশ্ন হচ্ছে, এই বিপুল অর্থের বিপরীতে তাদের কি পরিমাণ সম্পদ রয়েছে আর সেই সম্পদ বিক্রি করে কতটা অর্থ উদ্ধার করা সম্ভব? এস আলম গ্রুপের শিল্প প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প, বিদ্যুৎ কেন্দ্র, জমি, শেয়ার বাজারের বিনিয়োগ এবং অন্যান্য সম্পদের বর্তমান অবস্থা জনসম্মুখে স্পষ্ট করা জরুরি। সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থার উচিত অবরুদ্ধ বাজেয়াপ্ত সম্পদের একটা হালনাগাদ তালিকা প্রকাশ করা। এতে জনগণ জানতে পারবে যে লুট হওয়া অর্থ উদ্ধারে বাস্তবে অগ্রগতি কত দূর হচ্ছে। পিকে হালদার, নজরুল ইসলাম মজুমদার এবং শিকদার পরিবার আরও 3জন বড় ঋণখেলাপি বা ব্যাংক লুটকারী, আর্থিক প্রতিষ্ঠান লুটকারী। একইভাবে লিজিং কোম্পানি লুটকারী পিকে হালদার, যিনি বলা হয় যে ইন্টারন্যাশনাল লিজিং এবং পিপলস লিজিং থেকে প্রায় 11,000 কোটি টাকা সরিয়ে নিয়েছেন। সাবেক ব্যাংক উদ্যোক্তা অর্থাৎ এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ন্যাশনাল ব্যাংককে টাকা মেরে দেওয়া শিকদার গ্রুপ সহ অন্যান্য যত প্রভাবশালী ঋণ গ্রহীতা আছে তাদের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করা উচিত। কেবল মামলা দিলেই তো হয় না, মামলার দায়েরই যথেষ্ট নয়। সম্পদের মূল্যায়ন, তালিকাভুক্তি, সংরক্ষণ এবং বিক্রির জন্য একটি কেন্দ্রীয় টাস্কফোর্স
ফোর্স গঠন করা এখন সময়ের দাবি। সবচেয়ে বড় ভুক্তভোগী আসলে আমানতকারীরা, তারা এখন পথে পথে ঘুরছে। এই যে সংকটের সবচেয়ে বড় বেদনাদায়ক দিক হলো সাধারণ আমানতকারীদের দুর্ভোগ। নিজেদের কষ্টার্জিত অর্থ তুলতে গিয়ে তারা যেন ব্যাংকের গ্রাহক নয়, করুণার পাত্রে পরিণত হয়েছেন। ব্যবসা পরিচালনা, চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষা কিংবা দৈনন্দিন জীবনযাত্রার খরচ মেটাতে গিয়ে অসংখ্য পরিবার বিপাকে পড়েছে। ব্যাংকের শাখাগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে দীর্ঘ অপেক্ষা, সীমিত উত্তোলন এবং অনিশ্চয়তা। আর নন ব্যাংক ফাইন্যান্স, তারা তো কিছুই পাচ্ছে না, তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনাও বোঝা যাচ্ছে না। অবসরপ্রাপ্ত মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রবাসী আয়ের উপর নির্ভরশীল পরিবারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় বড় ঋণ খেলাপিদের সম্পদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, বাজেয়াপ্ত সম্পদের বাজার মূল্য নির্ধারণ এবং দ্রুত অর্থ উদ্ধারের জন্য বিশেষ আদালত গঠন অপরিহার্য। জনগণের সামনে দৃশ্যমান অগ্রগতি না থাকলে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনর্গঠন বা ফিরিয়ে আনাটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। ব্যাংক একীভূতকরণ কিংবা আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন হয়তো প্রশাসনিক দিক থেকে ঠিকই আছে, এটি একটি সংকট সামাল দেওয়ার প্রশাসনিক পদ্ধতি, কিন্তু সেটি কখনোই মূল সমাধান নয়। প্রকৃত সমাধান হলো লুট হওয়া অর্থ উদ্ধার করা, দায়ীদের বিচারের মুখোমুখি করা এবং আমানতকারীদের ন্যায্য অর্থ ফিরিয়ে দেওয়া। কারণ শেষ পর্যন্ত একটি ব্যাংক বা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ তার ভবন, শেয়ার মূল্য বা ব্যালেন্স শিট নয়। সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের বিশ্বাস, মানুষের আস্থা। সেই বিশ্বাস আর আস্থা একবার নষ্ট হয়ে গেলে, একবার হারিয়ে গেলে তা ফিরিয়ে আনা খুব কঠিন। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।